সব পুরুষ বিশ্বাস করে অন্যের বউ পরকিয়া করলেও আমার বউ করতে পারে না, তেমনি সব শ্বশুরবাড়িও বিয়ের আগে ভাবেন অনেকের বউ খারাপ হতে পারে, আমার ছেলের বউ এরকম হবে না। কিন্তু আমার মনে হয় প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আমাদের দেশের জুডিশিয়ারিটা না একটা ভয়ঙ্কর গণ্ডগোলের জায়গায় দাঁড়িয়ে আছেন। আইনজীবীরা সবাই ধোয়া তুলসী পাতা, কিন্তু সেটা কিন্তু নয়। এই কাজ করতে এসে তো আমরা আরও জেনেছি অনেক মেয়েও আছে তো যাদের জীবন শেষ করে দিলেন তাদের মায়েরা, তাদের সংসার করার ইচ্ছে আছে কিনা সেই মায়েরা কোনোদিন জানতেই চাইলেন না। মেয়েরাও যে ফ্রিজিড হয় এটা নিয়ে কিন্তু ছেলেরা কথা বলেন না, কারণ আজও দেখ পুরুষ মানুষ এই জায়গাটায় কিন্তু স্ত্রীকেই সম্মানটা দিয়ে রেখেছেন। নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটিতে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের যে পডকাস্টগুলি হয় সেগুলো কিন্তু সমসাময়িক বিভিন্ন রকম টপিকস অথবা যারা তাদের জীবনে কিছু করে দেখিয়েছেন সেই রকম সমস্ত মানুষজনদের নিয়ে আমরা কথোপকথন, তাদের জীবনযাত্রা আলোকপাত করার চেষ্টা করছি। তাদের জীবন থেকে যদি আমরা কিছুটা হলেও শিখতে পারি, আমি তো প্রতিনিয়ত শিখছি, আপনারাও শিখছেন আশা করি। তো আজ আমাদের সঙ্গে রয়েছেন মিসেস নন্দিনী ভট্টাচার্য, যিনি অল বেঙ্গল মেন্স ফোরাম এর প্রেসিডেন্ট। তার সংগঠন শুধুমাত্র আইনি সহায়তাই নয়, মানসিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে, যাতে সমাজে একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গতভাবে পরিবেশ তৈরি হয়। আজকের পর্বে আমরা তার এই যাত্রা, তার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব। তো আমরা ওয়েলকাম করে নিই আমাদের চ্যানেলে আজকে নন্দিনী ভট্টাচার্য ম্যাডামকে। নমস্কার নন্দিনী দি। নমস্কার। তো আমাদের প্রথম কোয়েশ্চেন, যে একজন কোয়েশ্চেনেই যাব, একদম প্রথমেই কোয়েশ্চেন, পরে আমি আর বলার কোনো জায়গা পাবো নাকি সেটা নিয়ে আমাকে ভাবতে হয়। মানে এত তোমার নলেজ, এত তোমার পরিধি, অভিজ্ঞতা, এক্স্যাক্টলি। তো প্রথম আমরা প্রশ্ন যদি বলি তোমাকে, যে তুমি একজন নারী, প্রথম কথা এটা তুমি হয়তো অনেক জায়গায় পাও এই প্রশ্ন, তারপরেও মানে শুধুমাত্র পুরুষদের সাপোর্ট করছো বা পুরুষদের সমর্থন করছো, এটাকে তুমি কেন, মানে হঠাৎ করে কেন এলে? এবার আমি প্রথমেই ভুলটা ভেঙে দেবো। আমি পুরুষদের শুধু সাপোর্ট করি না, পুরুষ এবং তাদের পরিবারকে সাপোর্ট করি। তাহলে আমাদের অফিসে একদিন যেতে হবে আপনাদের, যে গিয়ে দেখতে হবে যে গতকালের কথাই যদি আমি বলি, আমার অফিসে কালকে একজনের মানে মাসিরা এসেছিলেন, বোনেরা এসেছিলেন, একজনের মা এসেছিলেন, একজনের দিদি এসেছিলেন। মানে আমার অফিসে কিন্তু এক একদিন এমনই হয় শুধু মহিলারাই আসেন, কারুর মা, কারুর বোন, কারুর মাসি, কারুর মা, কারুর ঠাকুমা, অনেকের ওয়াইফরা আসেন, কারণ স্বামীরা এমন মামলায় ফেসে গেছেন। কাজেই এই কথাটা ভুল যে আমরা পুরুষের জন্য কাজ করি। আমরা পুরুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করি, এবং তার বড় একটা অংশ কিন্তু নারী। কাজে কোথাও এই প্রত্যেকের ভাবনায় ভুলটা মানে শুধরে দিতে চাইছি যে আমরা পুরুষ মানুষের জন্য শুধু কাজ করি, আমরা পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য। মানে সোজা করে আমরা যদি বলতে যাই যে তুমি অ্যাজ এ মানে অ্যাডভোকেট হিসেবে। আমি অ্যাডভোকেট নই, আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আই এম নট অ্যান অ্যাডভোকেট। আমার কাছে বা আমাদের সংস্থার কাছে অনেক অ্যাডভোকেট আছেন, আমাদের প্যানেল লয়ার বাংলা জুড়ে তো বটেই এবং ভারতবর্ষেরও কিছু অঞ্চল জুড়ে, যারা আমাদের সঙ্গে কাজ করেন, যারা মানে পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য অনেক পরিশ্রম করছেন যাতে তাদের বের করে আনা যায় এই ভুল মামলাগুলো থেকে, ভুল দোষারোপগুলো থেকে। খুবই তারা চেষ্টা করছে। আচ্ছা, এই ভুল মামলা যখন কথাটা এলো, তখন আমি তোমার কাছে এরকম কোনো ইনস্ট্যান্স বা এরকম কোনো উদাহরণ জানতে চাইবো, যে এরকম কোনো ঘটনা তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো, যেটা রিসেন্ট। হ্যাঁ, অনেক হয়েছে আমি জানি, রোজ মানে রিসেন্ট কোনো ঘটনা একটু ডিটেল যদি ফ্যাক্ট একটু বলো। রোজই বললাম তো যে আননেসেসারি মানে হয়তো খুনের মামলা দেওয়া হয়, সবচেয়ে বেশি যেটা আসে তো বধূ নির্যাতন, 498 হিংসা। এখন আর 498 নেই, সেটা কিন্তু বিএনএস এ 85-86 হয়েছে। আমার মনে হয় মানুষজনের এগুলোও জানা উচিত। মানে একটা বড় অংশের
মানে মানুষজন ভারতবর্ষ জুড়ে এগুলোই জানেন না যে আইপিসি সিআরপিসি থেকে এগুলো বিএনএসে চলে গেছে, নাম্বার চেঞ্জ হয়েছে। যেমন যেটা আগে ছিল 307 খুনের মামলা, সেটা 109 হয়েছে বিএনএসে। মানে এগুলো না ভীষণ জরুরি, আমাদের এই পড়াশোনাটুকুও নেই। আর নেই বলেই যখন আমাদের অফিসে আসেন না, প্রথমেই বলবেন কী করব দিদি, এগুলো তো আমাদের জানার কথা না। কেন কথা না? এগুলো তো আমাদের জানার দরকার। এগুলো শুধু লিগাল লোকেরাই জানবে না, মিনিমাম একটা কনস্টিটিউশন, মিনিমাম আমাদের আইনি ব্যবস্থাগুলো আমাদের জানা দরকার। আচ্ছা আমি একটা কথা বলি এই প্রসঙ্গে দ্রোণ, যে আমাদের এই যে জ্বর হলে ক্যালপল খেতে হয়, এর জন্য কি আমরা ডাক্তারের কাছে যাই? এই তোমার জ্বর হয়, কাউকে যদি বলেন আপনার জ্বর হয়েছে, দেখবেন ফোনেই বলবে ক্যালপল 650 খা, বা প্যারাসিটামল। হ্যাঁ প্যারাসিটামল, বা একটা পেটের প্রবলেম হচ্ছে এটা খা, বা আজকাল তো মানে অ্যান্টিবায়োটিকও লোকের মুখে মুখে ঘোরে, অ্যালার্জি হলে এই ওষুধটা খা। কেমন? তো এগুলো আমরা কি করে জানি? এ তো সাধারণ কি, মানে অনেক দিন ধরে অভিজ্ঞতার ভিত্তিতে ওষুধগুলো মোটামুটি আমরা জেনে গেছি। যে বা বাচ্চাদেরও কিছু একটা অসুখ হলে, মানে সব বাচ্চার মায়েরা জানেন যে বাচ্চা মোটামুটি একটা 5 বছর অবধি বড় হলে কী কী ওষুধ, কারণ হয়তো তার দিদি বলেছেন, হয়তো তার মা মাসি বলেছেন, এগুলোই চলে আসছে। রাইট, হ্যাঁ না, যে পেট ব্যথা হলে বাচ্চাদের কী খেতে দিতে হয়। তাহলে এগুলো যদি জানা যায়, তাহলে একটা মিনিমাম মেয়েদের ক্ষেত্রেও যেমন মেয়েরা কিন্তু তবু অনেকটা জানেন, মেয়ে বা মেয়ের বাড়ি, তেমনি ছেলেদেরও আমরা বারবার বলতে চাইছি যে যে আইন আপনাদের পক্ষে নয়, আপনাদের বিরুদ্ধে যেতে পারে, তাহলে সেগুলো আপনারা কেন শিখবেন না? বিয়ের আগে মত্ত হয়ে থাকছেন প্রি ওয়েডিং শ্যুট, আব্রডে হানিমুন যাব কি না, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, শেরওয়ানি, আর ছেলের মায়েরাও তো ভাবছেন বউ আসছে মানে মেয়ে আসছে, কত গয়না দেবো। এটা না দেখে একটু যদি আপনারা তখন একটু বেশি না, অল্প যদি একটু মনোযোগ দেন যে আমাদের বিরুদ্ধে কি কি মামলা যেতে পারে, তাহলে বোধহয় একটু উপকার হয়। আসল গণ্ডগোলটা কোথায় আমি বলি, দেখবেন সব পুরুষ বিশ্বাস করে অন্যের বউ পরকিয়া করলেও আমার বউ করতে পারে না। একদম। অন্যের ছেলে বাবা মাকে দেখে না, কিন্তু আমার ছেলে এরকম হবে না। তেমনি সব শ্বশুরবাড়িও বিয়ের আগে ভাবেন অনেকের বউ খারাপ হতে পারে, আমার ছেলের বউ এরম হবে না। এই ভাবনা থেকে তারা এগুলো কেউ জানার চেষ্টাই করেন না। কিন্তু আমার মনে হয় প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। একটু জেনে রাখলে কোনো ক্ষতি নেই। আমরা কেউই চাই না আপনাদের বউরা খারাপ হোক, আপনারা বিপদে পড়ুন, কিন্তু একটু জেনে রাখলে কি ক্ষতি। এই যে 14 ফেব্রুয়ারি আসছে, প্রেমের দিন, তো মানুষজন এটা নিয়ে মানে এই যে আমরা নেক্সট ফিউচারে দেখি যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন ছেলে বা মেয়ে কেউ হচ্ছে, তার কিন্তু গোড়াপত্তন বলা যায় যে এই একটা দিন থেকে হচ্ছে না। এটা তো আমরা শুরু হয় আজকাল 7 তারিখ থেকে বিভিন্ন রকম ডে। রাইট। তো এইটাতে যদি মানে তুমি যদি বলো যে নতুন যারা আমাদের ইয়ং স্টুডেন্টস কাম যারা এই সবে এই ফেজটার মধ্যে যেতে চায়, এখান থেকে হয়তো একটু সিরিয়াস ডিসিশন নেবে বলে ভাবে, তো তারা কোন কোন ধারা বা কোন ভাবে যদি নিজেদেরকে একটু সেফ সিকিউর রাখতে পারে? ভ্যালেন্টাইন ডে আসল যেটা গল্প বা সেটা তো এরকম ছিল না। আর আমাদের অল্প বয়সে, জানি না আপনাদের অল্প বয়সে কী ছিল, ভ্যালেন্টাইন ডের মাহাত্ম্য আমরা অত জানতামই না। আমরা জানতাম সরস্বতী পুজোর দিন এরকম প্রেম টেম হয় কিছু, সেই হয়তো সামান্য কিছু প্রেম তারপরে একেবারে বিয়ে অবধি গড়ায়, বা তারপরে সেটা এমনি ইতি হয়ে যায়। কিন্তু এই ভ্যালেন্টাইন ডের প্রেম কতদূর কী গড়ায়, আর আজকের দিনে না একটা প্রেম 1 বছর টিকলে একটা সাংঘাতিক ব্যাপার। আর বিয়ের 5 বছর মানে তো গ্র্যান্ড সেলিব্রেশন। আমার দাদু ঠাকুমার 50 বছরের সেলিব্রেশন হয়েছে, আমার শ্বশুর শাশুড়িরও আমরা করেছি, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে কি সেগুলো ভাবা যায় যে 50 বছর হবে? মানে তো সাংঘাতিক ব্যাপার, একটা 5 বছর টিকলেই গ্র্যান্ড সেলিব্রেশন হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে যে এই যে আড়ম্বর হয়ে যাচ্ছে না প্রেমে, মানে প্রেমে এই যে এত দেওয়া, এত আড়ম্বর, এত সব কিছুতে আসল ব্যাপারটা হারিয়ে গেছে। এই জন্যে ভালোবাসা কিন্তু একটা খুব মানে শক্ত শব্দ, সূক্ষ্ম অনুভূতি আর শক্ত শব্দ। ভালোবাসা মানে কিন্তু কমিটমেন্ট, কিন্তু দায়িত্ব। আজকের জেনারেশন সেটা ভাবেই না যে কমিটমেন্ট। আমি কারণ এর জন্য আমি আজকে ছেলেদেরও দোষ দেবো। আমার কাছে তো বহু ছেলে আসেন, তারাও কিন্তু খুব একটা এর মানে বোঝেন না। একটা বিয়ে হয়েছে, বিয়েতে তাদের এই জাঁকজমক, বন্ধু গেছে মরিশাসে হানিমুনে, তাহলে বোধহয় বউকে নিয়ে আমাকে সেশেলস দ্বীপে যেতে হবে। রাইট, মানে বন্ধুর প্রি ওয়েডিং শ্যুট হায়াতে হয়েছে, তাহলে আমাকে কি তাজ বেঙ্গলে গিয়ে করতে হবে? আবার অনেকে নর্দমায় চলে যান প্রি ওয়েডিং শ্যুট করতে, এরকমও আমার কাছে উদাহরণ আছে। কার কোথায় হানিমুন হবে, কার কোথায় প্রি ওয়েডিং শ্যুট হবে, কোন হোটেলটা বুক করলে ভালো হয়, কত দামি গয়না পরলে ভালো হয়, বউয়ের জন্য কি লেহেঙ্গা কিনলে ভালো হয়, কি গয়না হলে ভালো হয়, এই আলোচনায় তারা এত বুঁদ হয়ে থাকেন। তারা ভবিষ্যৎ কেউ ভাবেন না যে একটা অন্য জীবনে প্রবেশ করছি, তার কমিটমেন্ট, তার দায়িত্ব অনেক। একটা বিয়ে মানে কিন্তু শুধু দুজন নয়। আমি খারাপ কথাও অনেক বলতে পারি, কিন্তু এখানে বসে সেটা বলতে চাই না। বিয়ে মানে কিন্তু আমি তুমি আর বাকি সব ড্যাশ 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 এরম নয়। বিয়ে মানে কিন্তু দুটো পরিবার,
তো আমার বাবা মা আমি কিন্তু সবসময় কথা বলে এসেছি যে একটা বিয়ে মানে কিন্তু একটি ছেলেকেও এটা বুঝতে হবে যে মেয়েটির বাবা মাকেও দেখার দায়িত্ব জন্মায়, কারণ আজকাল তো সবাই একটি করেই বেশিরভাগ সন্তান, মেয়ের বাবা মাও কিন্তু তাদেরকে কষ্ট করে বড় করেছেন, তাদেরকেও দেখতে হবে। এই করার প্রথম থেকে থাকা উচিত, আমার বাবা মাকে আমি দেখবো, তোমার বাবা মাকে তুমি দেখবে, এই করার চুক্তি প্রথম থেকে করে নিন, যে পরে তারপরে তো এগুলো নিয়ে ভীষণ অশান্তি হয়। তো ছেলেটি এক্সপেক্ট করছে মেয়েটি তার বাবা মাকে দেখবে, মেয়েটি এক্সপেক্ট করছে আমার বাবা মাকে কেন দেখা হবে না। প্রথম থেকে আগেকার দিনে কিন্তু এই ব্যাপারগুলো এরকম ছিল না, তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, মেয়েটির বাড়িতেও মেয়ের বাবা মাকেও দেখার অনেক কাকা পিসি আরও 5টা ভাই ছিল হয়তো কিছু, এখানে হয়তো মেয়েটিও একলা, ছেলেটিও একলা, বাবা মাকে কেউ দেখবে, এই নিয়ে ঝগড়া সূত্রপাত শুরু হলো। আগে থেকে কথা বলে নাও এগুলো। আচ্ছা, তারপরে কি হলো, বিয়ে হওয়ার পরে মেয়েটি বলছে আমি থাকবো না তোমার বাবা মার সঙ্গে, তখন ছেলেটি পড়লো বিপদে, তখন আগে থেকে এগুলো কথা বলে নাও, দুজনেই আলাদা থাকো, এমন জায়গায় থাকো যে উভয়ের বাড়িরই মানে যাতায়াতের সুবিধা ম্যানেজ করা যেতে পারে। তো তুমি বলতে চাইছো যেমন আমরা 50 Shades of Grey এটা দেখতে গিয়ে আমরা দেখি যে একটা ছেলে আর একটা মেয়ে অন্তরঙ্গ হওয়ার আগে, ছেলে মেয়ে নয় কিন্তু ওখানে মেয়েটি অল্প বয়সী ইন্টার্ন ছিল, ভদ্রলোক যিনি ছিলেন এন্টারপ্রেনার, তো ওনারা দুজনে একটা চুক্তি করেন যে 1 ইয়ারের। আমাদের দেশে তো এই চুক্তি নেই, আমাদের দেশে প্রিনুপের জন্য তো আমরা ভয়ঙ্কর লড়াই করার চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশে না এইসব চুক্তি করে বিয়ে হবে না, কারণ আমাদের মানসিকতা সেটা গড়ে ওঠেনি, এবং বিদেশেও কিন্তু এই চুক্তি হওয়ার মুখে অনেক বিয়ে ভেঙে যায়। আমরা কি সত্যি সেই চুক্তির মতন মেন্টাল ম্যাচিওরিটি থেকেও পৌঁছেছি? আমাদের এখনও বিগ ফ্যাট ওয়েডিংয়ে বিশ্বাসী আমরা, কে কত বিরাট আড়ম্বর করে বিয়ে দিতে পারছি। আমাদের দেশের অনেক বিয়ে আছে যেটা মানে বড় বড় ফ্যামিলিতে বিয়ে হয়, অনেকটা সেটা বিজনেস ডিলিং, রাইট, মানে সম্পত্তির আদান প্রদান, ব্যবসার আদান প্রদান, এরকম বিয়েও আছে। তো তোমার কাছে ওই পয়েন্টটাতেই আমি যাচ্ছি যে এটা কি বিদেশে এই ধরনের এই যে প্রি ওয়েডিং একটা চুক্তি, প্রিনুপিটাল এগ্রিমেন্ট, আচ্ছা, তো এই এগ্রিমেন্ট এই ধরনের হয় হয়তো, যে মানে ডিভোর্স হয়ে গেলে তুমি কি কি পাবে, আচ্ছা, কিভাবে আমাদের ডিভোর্স মানে একে অপরের সঙ্গে কিভাবে চুক্তিতে যাব, এখানেও থাকা উচিত। এখানে আমার কাছে তো বহু উদাহরণ আছে যে 3 মাস বিয়ের পরে বলছে আমার 40 লাখ টাকা চাই, হ্যাঁ, মানে অ্যাবসার্ড কথাবার্তা। এবার এখানেও আরেকটা ট্রিক্স আছে যে মানে এখানে না আমাদের, আচ্ছা আমি একটা কথা বলি, এই যে এত দুর্নীতির আন্দোলন হচ্ছে, ডাক্তাররা কিন্তু অনেক সময় ডাক্তারদের দুর্নীতি নিয়ে কথা বলেন, পুলিশের মধ্যে থেকেও অনেকে পুলিশের দুর্নীতির কথা কিন্তু বলেন, ইভেন প্রশাসনে অনেকে কিন্তু প্রশাসনের যে দুর্নীতি হচ্ছে তা নিয়ে সরব হচ্ছেন, সে মন্ত্রী হন আমলা হন অনেকে। আপনি কখনো দেখেছেন আইনজীবীদের মধ্যে থেকে আইনজীবীদের দুর্নীতি নিয়ে কথা বলতে আজ পর্যন্ত? না, খুব একটা দেখা যায়, দেখবেন না কখনো। আইনজীবীরা বরং রেগে যান বললে। এই যে আইনজীবীদের মানে আমাদের দেশের জুডিশিয়ারিটা না একটা ভয়ঙ্কর গণ্ডগোলের জায়গায় দাঁড়িয়ে আছেন, মানে জুডিশিয়ারিদের, সরি ফর মাই ওয়ার্ডস, আবার কিছু বললেই ওনাদের কন্টেম্পট অফ কোর্ট হয়ে যায়। জুডিশিয়ারিতে এখনও মাই লর্ড এই সমস্ত বলতে হবে, উঠে দাঁড়াতে, ওটাকে না ওনারা এমন একটা করে রেখেছেন সেখানে আপনি নাকই গলাতে পারবেন না। আর কিছু আইনজীবী, যেমন আমি বললাম কিছু আইনজীবী আছেন যারা অনেকে আছেন মেয়েদের জন্য প্রচুর লড়াই করছেন, তো মেয়েরা এত কিছু পেলেন কী করে, তেমনি ছেলেদের জন্য অনেকে লড়াই করার চেষ্টা করছেন, কিন্তু তার বাইরে এমন অনেক আইনজীবী আছেন যারা ভুল বোঝাচ্ছেন, মেয়েদেরকেও ভুল বোঝান। বহু মেয়ে আছে চক্কর কেটে যাচ্ছেন আইন আদালতের, কিচ্ছু পাচ্ছেন না, তেমনি বহু ছেলেদেরকেও প্রথমেই গেলে তারা ভুল বোঝাচ্ছেন, আপনাদের তো জেল হয়ে যাবে, এই তো ওয়ারেন্ট পেরিয়ে গেল, এই করুন, লুকিয়ে পড়ুন, পালিয়ে যান, ভুল ভাল বুদ্ধি দিচ্ছেন, কি না খানিকটা টাকা যাতে নিয়ে নেওয়া যায়। না, একটা জায়গা থেকে এখন এটাও একটা দেখা যাচ্ছে যে এটা একটা ট্রিক্সের মতো হয়ে গেছে, অনেক মহিলারা তারা একটা বিয়ে করছে আবার বিয়ে করছে, সেটা একটা অন্য জিনিস, কিন্তু এখানে এই আইনজীবীরাও বিরাট একটা ভূমিকা পালন করছেন। হয়তো ছেলে মেয়ে দুজনের ডিভোর্স হয়ে যেতে পারতো, ওনারা এমন কিছু করছেন ডিভোর্সের মামলা বেড়ে যাচ্ছে, দিন বেড়ে যাচ্ছে, কারণ ডিভোর্সের মামলা চলে তাদের সুবিধে। এটাই বলতে চাইছি, আপনি দেখেছেন আইনজীবীদের দুর্নীতি নিয়ে কখনো আইনজীবীদের সরব হতে? না, দেখবেন না আপনি, ওনারা বরং রেগে যান কিছু বলতে গেলে, অর্থাৎ আইনজীবীরা সবাই ধোয়া তুলসী পাতা, কিন্তু সেটা কিন্তু নয়, এই কাজ করতে এসে তো আমরা আরও জেনেছি। ওনারা ভীষণ ভুল ভাল বোঝানো, তাতে আমার উপর ওনারা রাগ করলে আমার কিছু করার নেই, আমি তো রাস্তায় নেমে আন্দোলনটা করছি তো, এবং একদম মাটির মধ্যে বসে আন্দোলনটা করছি, কত ভুল তারা বোঝান, এবং মেয়েদেরও ডেফিনেটলি বোঝান, কারণ যারা মেয়েদের নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন, ভুল বুঝিয়ে ছেলে মেয়েগুলোর এই জীবন নষ্ট করে দিচ্ছেন তারা, কারণ ওনাদের তো কিছু আসছে যাচ্ছে না, তাই না? আমার মতে এটা যদি না হতো না তাহলে হয়তো চিত্রটা একটু অন্যরকম হতো। এই যে ট্রিক্স, এই যে মহিলা একজন গেলেন একজন আইনজীবীর কাছে, উনি এই ট্রিক্সটা কিন্তু উনি শিখিয়ে দিচ্ছেন,
এটা করুন। এবার এই যে একটা বাধা গত আছে লেখার, সেই বাধা গতে কিন্তু লেখা আছে ছেলেটির আর মেয়েটির কোনো সন্তান হয়তো নেই, ওখানে লেখা আছে উনি ওনার বাচ্চাকে কিডন্যাপ করেছেন। মেয়েটি তো কিছু দেখলোই না, মেয়েটি তো জানলো উকিল আমায় বলেছে, সই করে দিল। এই ঘটনা কিন্তু একটি নামী পত্রিকাতেও বেরিয়েছিল একটি ছেলের সম্পর্কে, আমাদেরই চেনা। সে আমার বলছে দিদি দেখুন অবস্থা, ছেলে মেয়েই নেই কিন্তু লেখা রয়েছে বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে। আর মেয়েটিও কিছু দেখেনি, উকিলের প্রতি বিশ্বাস সই করে দিয়েছে। এবার বুঝুন যে কত গন্ডগোল, কত মিথ্যে কথা লিখছে। 50 লক্ষ টাকা নাকি পণ নিয়েছে। আরে 50 লক্ষ টাকা পণ নেওয়া কি মুখের কথা? আপনি কোথায় নিলেন? আপনি অনলাইন নিলেন, তাহলে তো প্রমাণ থাকবে। ভাগে ভাগে নিলেন, একজনের অ্যাকাউন্টে 50 লাখ টাকা নেওয়া সোজা কথা। আর তা যদি না হয় আপনি ক্যাশ দিয়েছেন, আপনার যিনি দিয়েছেন তার বাড়িতে তো ইমিডিয়েটলি ইডি পাঠানো উচিত, সে মেয়ের বাবার বাড়িতে হোক, তাই না? আমাদের দেশে তখন ক্যাশের এরম কারবারই বন্ধ হয়ে গেছে বহুদিন, তা মেয়ের বাবার বাড়িতে তখন ইডি পাঠানো উচিত না? আরে কী যে সই করাচ্ছেন সেটা একটু ভাবুন আপনারা। আসলে কি হয়, এরম যখন লেখানো সেই মেয়ের বাড়ি বলুন, মেয়ের বাড়ি ট্রিক্সে পড়েছেন, আর ছেলের বাড়ি তো সব দেখেই হয়ে গেছে। এই বুদ্ধিটা ছেলের বাড়ির হয় না যে এটা পড়ার পরে যে প্রশ্ন করা উকিলকে। ওনাদের একটা বদ্ধমূল ধারণা আছে উকিলকে প্রশ্ন করতে গেলেই উকিল বোধহয় মামলা ঠুকে দেবেন। এই যে আমাদের দেশে মানে কি বলুন তো, লিগাল লিটারেসির এত অভাব। আমাদের দেশে তো ফিনান্সিয়াল লিটারেসি বলুন, লিগাল লিটারেসি বলুন, মেডিকেল লিটারেসি বলুন, কিচ্ছু নেই না সাধারণ। আর কি হয়, আমাদের কাছে তো জেনারেলি একটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষ আসছেন, তাদের না কোনো লিটারেসি নেই কোনো বিষয়ে। ছেলেদেরকে শিখিয়েছেন শুধু বাবু পড়াশোনা করতে হবে, তোমায় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। বাবু শুধু পড়াশোনা করেছে দুলে দুলে, আর একটা বড় চাকরি পেয়ে গেছে। বাবুর তো আর কোনো বিষয়ে জ্ঞান নেই, বাবুর বাবা মায়েরও নেই। আর বাবুর যদি এই বিয়েটা টিকে যেত তাহলে তো জীবনে ওনারা আমাদের মুখো হতেন না। বাবুর আবার বাচ্চা হতো, বাবুর বাচ্চাকেও তাই জিনিস শেখানো হতো, বাবু বাচ্চা নিয়ে স্কুলে যেত, বাবুর বাচ্চা আবার কলেজে পড়তো, বিয়ে হতো, এই জীবন চলেছে। সবাই একটা জীবনে ট্রেডিশনে চলেছে। কিন্তু লিগাল লিটারেসি, মেডিকেল মানে বিষয় লিটারেসি, যে কোনো বিষয়, ফিনান্সিয়াল লিটারেসি কিচ্ছু নেই আমাদের দেশে, কিচ্ছু নেই। এটা দুঃখ হয় এদের দেখলে। যে আর যত জেনারেশন যাচ্ছে তত দেখছি, মানে আমার বাবা বা আমার দাদু বা আমার হাজব্যান্ডকেও দেখেছি, এর থেকে এরা অনেক বেশি আইকিউ লেভেল অনেক হাই আজকের জেনারেশনের দেখি। তো শুনুন, এআই জানা আর চ্যাট জিপিটিতে জানা মানেই কিন্তু আইকিউ লেভেল হাই হয়ে যায় না। আইকিউ ইজ আ ডিফারেন্ট জিনিস। আপনার প্রত্যুৎপন্ন মতিত্ব কত, আপনি একটা সিচুয়েশনে পড়লে কত তাড়াতাড়ি কুপ আপ করতে পারছেন, বেরিয়ে আসার চিন্তা করতে পারছেন, কি করতে হবে সেই সিচুয়েশনে ডিসিশন মেকিং, সেটা কিন্তু এআই আর চ্যাট জিপিটি বলে দিতে পারবে না। আপনি সেখানে যতই কোয়েশ্চেন পুট করুন, মনে রাখবেন সেগুলো কিন্তু মানুষরাই বানিয়েছেন। এই প্রত্যুৎপন্ন মতিত্ব, স্ট্রিট স্মার্টনেস আমি আজকালকার ছেলেদের মধ্যে দেখি কোথায়। আমার কাছে তো প্রত্যেকদিন এত ছেলে আসেন, নেই তো কিছু। আসলে প্রত্যেকেই তো প্যাম্পারিং এ বড় হচ্ছে। আর বাবা মা তো আমার এখানে আসলে বাবা ফর্ম ফিল আপ করছেন ছেলের। বললাম আপনি কেন করছেন? ছেলে আমায় বলতে, দিদি বাবা আমায় বিশ্বাস করে না। 37 বছরের ছেলে, বলুন আপনি, বাবা বিশ্বাস করছেন না, ছেলে ফর্মটা ঠিক করে ফিল আপ করতে পারবেন। ছেলে কিন্তু বড় চাকরিও করে। ছেলে মেয়েকে এত স্পুন ফিড যদি আপনারা করান, অনেক মেয়েও আছে তো যাদের জীবন শেষ করে দিলেন তাদের মায়েরা, শেষ করে দিলেন। তো তাদের সংসার করার ইচ্ছে আছে কি না সেই মায়েরা কোনোদিন জানতেই চাইলেন না, নিয়ে চলে এলেন শ্বশুর বাড়ির থেকে। হয়তো মেয়েটির ইচ্ছে ছিল সংসার করার। অনেক মেয়েরা আমাকে বলবেন আমি যে কথাটা বলছি আমি মিথ্যে বলছি কিনা, যে আপনার হয়তো সেই বাড়িতে থাকার ইচ্ছে ছিল। অনেক শ্বশুর শাশুড়ি আমাকে এসে বলেছেন যে দিদি আমার একটি মাত্র ছেলের বউ, আমরা হয়তো শনি রবি বেরোই, ছেলে আসলে একটু খেলাম দিলাম, ছেলের বউকে ড্রেস ট্রেস কিনে দিচ্ছি, সিনেমা দেখছি, খাওয়া দাওয়া করছি, ভালো ছিলাম, মানে ভালোই একটা চলছিল। বলছে আমার ছেলের বউ খারাপ নয়, ওনারা বলেছেন আমাকে। যেই ফোন করে মেয়ের মাকে বলা হলো, মেয়ের মা পরের দিন এসে মেয়ে নিয়ে চলে যাচ্ছে। উনিও তো ইনসিকিওর, আমার মেয়ে বোধহয় আমায় ছেড়ে শ্বশুরবাড়ির হয়ে গেল। কারণ ওনারও তো আর অন্য কিছু করার নেই, উনি তো একটা মাত্র মেয়েকে সারাদিন নিয়ে নাচের ক্লাসে গেছেন, গানের ক্লাস এই করেছেন, মেয়েময় তো জীবন, ওনার জীবনে তার অন্য কিছু নেই। তো এই যে তুমি কথাগুলো বললে, এর মধ্যে থেকে কি কোথাও মনে হচ্ছে যে আমাদের আজকাল একটা ফ্যামিলিটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে? প্রত্যেকটা বাড়িতে একটা ছেলে অথবা একটা মেয়ে, হ্যাঁ, নিউক্লিয়ার থেকে আরো নিউক্লিয়ার, মানে আরো খণ্ড হচ্ছে জিনিসটা। 2 মা বাবা, 1জন মেয়ে অথবা 1জন ছেলে, এবার সেই ছেলে বিয়ে হচ্ছে আবার আলাদা হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকেই কি সমস্যাটা বেশি করে আসছে? আমি বলি আগেকার দিনে দেখো জয়েন্ট ফ্যামিলির অনেক প্রবলেমও হয় না বলবো না, কিন্তু আগেকার দিনে কি হতো, এইসব জয়েন্ট ফ্যামিলিতে একটা ঝামেলা টামেলা হলেও না 2-3 জন এসে আবার মেটানোরও চেষ্টা করতো। আর এখন না এত এই আবার কি হয়, অনেক ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, হয়তো চলে গেল ব্যাঙ্গালোর, হয়তো চলে গেল আমেরিকায়, এবার 2 জন মুখোমুখি। তার ফলে কি খোল নলছে, কাঠামো খড় সব অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে। আর অনেক পুরোনো সময় কি হতো, স্বামী স্ত্রী তো রাত্রিবেলা ছাড়া দেখাই হতো না,
তখন কি হয়, ওইটুকু সময় তারা ভালোভাবে কাটাতে চাইছেন, কোয়ালিটি টাইম। তো এই জায়গা থেকে আরেকটা কোশ্চেন আমার আসছে, যে ধরে নাও অনেক সময় আমরা দেখছি যে এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হয়তো আইটিতে চাকরি করছে, অথবা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হয়তো একটা প্রতিষ্ঠানে রয়েছে। তো এই যে আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে, এটা তো আরো 24 ঘন্টা, তারপরে কি হোয়াটসঅ্যাপ, তুমি কোথায়, ভিডিও কলে দেখাও, মানে এই যে কি, মানে দুজনের মধ্যে তার কোনো আড়াল নেই, রহস্য বলে কিছু নেই। মানে তার ফলে কি হচ্ছে, আমার কাছে সেদিন এলো 10 বছরের প্রেম, বিয়ের 2 বছরের মাথায় চলে এসছে ডিভোর্স, 3 মাসের মধ্যে এসছে 8 বছরের প্রেম ডিভোর্স। কারণ আর তো কিছু একে অপরকে জানার নেই, কোনো কথা নেই তো ওদের মধ্যে, মানে আরো ঘাড়ে চেপে পড়ার ব্যাপারটা এসে আর যাচ্ছে। কথাও তো নেই আর কিছু একে অপরের সঙ্গে। যখন বিয়ে হয়ে সেই বাড়িতে গেল তখন তো মাস 3-4 বাদে দেখছে আর কিছু তো নেই, নতুন কিছু নেই, কিচ্ছু নেই। এটা খুব মানে আজকের এই যে বলে না, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তার ফলে বিজ্ঞানে আমরা পেয়েছি অনেক, কিন্তু হারিয়েছিও তো প্রচুর। তাই বলে কি উন্নতি হবে না বিজ্ঞানে? নিশ্চয়ই হবে, সব কিছু হবে, কিন্তু তার সঙ্গে কিন্তু এগুলোকে মেনে নিতে হবে। তো এই যে আরেকটা জায়গা রয়েছে যে আমরা শুনি যে ছেলেরা কাঁদতে পারে না, না না, ছেলেদের কষ্ট হলেও ছেলেরা কাঁদতে পারে না, বা ছেলেরা মুখ ফুটে বলতে পারে না। তো এটা কি কোনোভাবে? এটাও আমাদের, না না, এটাও আমাদের সামাজিক শিক্ষার ফল। আগেও হতো ছোটোবেলায় বাড়িতে, যখন বড় ফ্যামিলি, তো এই বোনের বিয়ে হয়ে যাবে, বোনকে দিয়ে দে জিনিসটা, তুই না দাদা, তুই না ছেলে, এ বাবা তুই মেয়েদের মতো কাঁদছিস, কোথাও একটা ব্যথা লেগেছে, হয়তো একটা ছেলে ছোটোবেলায় কাঁদছে, এ মা মেয়েদের মতো কাঁদছে, এই করে করে ছেলেটার মনে হয়ে যায় কি, এই কাঁদাটা বোধহয় ভীষণ মেয়েলি লক্ষণ, আমি কাঁদবো না। এই থেকে না, এই যে ওয়ার্ডটা মেয়েদের মতো, মেয়েদের মতো, মেয়েদের মতো। আমি একটা কথা বলি, অনেক ছেলে আছে, আমার এখানেই অনেক ছেলেরা আছে যারা ভালো আলপনা দেয়, ছবি আঁকে, ঘর সাজাতে পারে খুব সুন্দর, মানে কিন্তু তারা কিন্তু ডাক্তার, তারা কিন্তু খুব ম্যানলি, তাদের নিজেরও হয়তো একটা মেয়ে আছে, খুব ম্যানলি, খুব সুন্দর ছেলেরা, মানে গান গায়, ভালো কবিতা লিখে, অনেকে এই আলপনা দিলে, ছবি আঁকলে, ঘর সাজাচ্ছে, রান্না করে, বাবা তোর আবার মেয়েদের মতন আলপনা দেয়া, এই তোমার ছেলে সত্যি বাবা পুরো মেয়েদের মতন, দেখো আলপনা দিয়েছে। এই যে একটা ভঙ্গি, তার মনে, অনেক ছেলে আছে যারা স্মার্ট, তারা পাত্তা দেয় না, আবার অনেক ছেলের মনে হতে থাকে, দেখলে মানে ভেতরে ভেতরে গুটিয়ে যায়। সব ছেলের যে পার্সোনালিটি একরকম হবে এরকম তো না, ও গুটিয়ে গেল, ওর হয়তো আলপনা দেওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, বাবা দিলেই আমায় এরম বলে, আমি মেয়েলি দেবো না বাবা। কিন্তু অনেক ছেলে আছে তোয়াক্কা করে না, পাত্তা দেয় না, ওগুলো করতে থাকে। এই যে নাচ ব্যাপারটা, যে অনেক আমার কাছে যেহেতু এই কাজটা করি না, আমাদের কাছে না প্রচুর বাংলা জুড়ে বহু ভালো নৃত্যশিল্পী ছেলেরা আছেন, বহু, যারা আমাদের গণেশ পুজোতে তারা প্রত্যেক দিন গণেশ বন্দনা করেন, আমি ওদের সব স্কুলের প্রোগ্রামে যাই, ওরা আমায় নিয়ে যায়। তারা যে কি অসাধারণ ডান্সার, তারা যে কত ছেলে মেয়েকে মানে নাচ শেখাচ্ছেন, তারা যে কি অপূর্ব নাচে। যেহেতু আমি এই কাজটা করি বলে আমার সৌভাগ্য হয়েছে তাদের সবাইকে চেনার, এটা তো আমি মনে করি আমার সৌভাগ্য। ওরাই আমায় বলে, আমি প্রত্যেকবার ওদের প্রোগ্রামে গিয়ে বাবা মায়েদের একটাই কথা বলি, যে ছেলেদের যখন নাচ শেখাচ্ছেন না, কে বলতে পারে যে আপনার ছেলেদের মধ্যে থেকেই আরেকজন গুরু কেলুচরণ মহাপাত্র, গুরু বিরজু মহারাজ উঠে আসবেন না, এগুলোকে মানে মানে ইনসিস্ট করুন। এবং দুঃখের বিষয় যে ভারতবর্ষের নাচকে তো পৃথিবীর দরবারে নিয়ে গেলেনই সব পুরুষ মানুষরা। আজকে নৃত্যের ঈশ্বর উদয়শঙ্কর বলুন, বাকি সবাই তো পুরুষ মানুষ, মেয়েরা নেই বলবো না, কিন্তু নৃত্যের ঈশ্বর থেকে শুরু করে আজকে গুরু কেলুচরণ মহাপাত্র, গুরু বিরজু মহারাজ, কি গুরু রাজা রেড্ডি, সবাই তো পুরুষ মানুষ। তাহলে কেন পুরুষরা নাচ করবেন না? কোথায় নিশ্চিত হয়ে গেল যে নাচটা মেয়েদের জিনিস? না তো, নাচ ভীষণভাবে একটা পুরুষালী জিনিস। তো ওরা আমাকে বলে তাই জন্য, কিন্তু সেই ছেলেগুলো যে কি অপূর্ব নাচে, না দেখলে ওরাও আমাকে বলে। আমাদের এখানে একটা ধারণাই হয়ে গেছে যাই পুরুষ মানুষরা নাচেন আইদার তারা সমকামী, নয়তো তারা গে, নয়তো তারা ট্রান্সজেন্ডার। কেন, আমার কাছে এরকম বহু নৃত্যশিল্পী আছেন যারা ভালোভাবে বিবাহিত, যাদের ছেলে মেয়ে আছে, যারা অত্যন্ত সুখী বিবাহিত জীবনে, তাদের স্ত্রীরাও নৃত্যশিল্পী, এরকম অনেক ছেলেকে আমি চিনি। দে আর ভেরি ভেরি স্মার্ট। কাজে এই যে ধারণা না, এবং আমাদের এখানে আমি দেখেছি অদ্ভুত ধারণা নৃত্যশিল্পীদের সম্পর্কে, তারা যেন ওরমভাবে চলাফেরা করেন, কিন্তু না, একদম দে আর ভেরি স্মার্ট, দে আর ভেরি পুরুষালী, কোনো প্রবলেম নেই। এবং অলসো ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ শুধু মানে তারা খুব পুরুষালী, তাদের স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছে, সব আছে। কিন্তু তাদের সম্পর্কে এই যে মানুষকে না জানা, আমাদের জগৎ না খুব ছোট আসলে আমরা। এবং আমি খুব মনে করি নিজেকে এই ব্যাপারটায় লাকি যে আমি এই কাজটা করতে এসেছিলাম বলে আজকে সবাইকে চিনতে পেরেছি। আজকে আমি আমার ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমি দেখছি কি গুণী তারা, এক একজন, তারা এক একটা অনুষ্ঠান করেন, মানে অ্যাঙ্কারিংয়ে তারা যে কি অসাধারণ অ্যাঙ্কারিং করছেন, ইংরেজি বলছেন, কি অর্গানাইজড প্রোগ্রাম, আমি তো না হলে জানতেই পারতাম না তাদের কি গুণ। যারা ট্রান্সমেন হয়েছেন, মানে মেয়ে থেকে ছেলে হয়েছেন, ক্রিকেট খেলছেন, কি অসাধারণ সব প্রোগ্রাম করছেন, বড় বড় চাকরি করছেন। আজকে সত্যি কাজ করতে না এলে আমি তাদের কথাও জানতে পারতাম না। দুর্বারে যখন যাই,
আজকে যখন দেখি আমাদের মানে যৌনকর্মী দিদিদের, তাদের স্মার্টনেস না দেখলে বিশ্বাস করতে পারবেন না ওরা যে হোলির অনুষ্ঠান করেন, কি অর্গানাইজড অনুষ্ঠান, কি মানে ভদ্র তারা, কি সুন্দর কথাবার্তা, কি অতিথি আপ্যায়ন। এটাও আবার এই কাজ না করলে জানতে পারতাম না, ওনাদের ওখানে না গেলে। ওটা ওনাদের একটা প্রফেশন, রাইট। তারা সার্ভিস দিচ্ছেন, টাকা নিচ্ছেন, তাদের কিচ্ছুর সঙ্গে এটা সম্পর্ক নেই। কিন্তু ওনারা যে কি অসম্ভব অর্গানাইজ, কি ভদ্র, কি আপ্যায়ন, না গেলে বোঝা যাবে না। আমি তো যাই আমার ছেলেদের নিয়ে, সবাইকে নিয়ে। তো আমরা তোমার এত পরিসর জানলাম, এর মধ্যে তোমার যে অল বেঙ্গল মেন্স ফোরাম, যেটা একটা বড় সংস্থা, এখন প্রত্যেক পুরুষই অলমোস্ট জানে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আই থিংক জানেন না অনেকে। আমি অনেক সময় অনেক জায়গায় গিয়ে দেখি তারা অনেকে হয়তো আমার পরিচয় করানো হচ্ছে, অনেককেই দেখি জানেন না। তখন আমি ভাবি আমাদের ফেইলিওরটা নিয়ে, যে আমরা কিন্তু সবার কাছে পৌঁছতে পারি। যাই হোক, মোটামুটি আমি যতদূর জানি মোটামুটি 70% মানুষজন জানেন, অ্যাটলিস্ট 30% হয়তো নাও জানতে পারে। খুশি হব যে আমরা পৌঁছতে পেরেছি। না অবশ্যই, তোমরা তো পৌঁছতে পেরেছোই। তো এবার এটা যারা জানেন না তাদের জন্য আমরা তুমি যদি আর একটু ডিটেলে বলে যে অল বেঙ্গল মেন্স ফোরাম এরা করেটা কি? অল বেঙ্গল মেন্স ফোরাম মানে বেসিক্যালি কাজ করে পুরুষ মানুষ, তাদের পরিবার এবং বাচ্চা ছেলেদের এম্পাওয়ারমেন্টের জন্য। আচ্ছা। আমাদের অফিস কসবায় রুবি হসপিটালের কাছে, সপ্তাহে 7 দিন আমরা খোলা রাখি। হ্যাঁ, কোনো আমাদের বন্ধ নেই কোনো দিন। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, কারুর যদি কোনো অসুবিধে থাকে এই সংক্রান্ত আমাদেরকে ফোন করতে পারেন। হেল্পলাইন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে যাব, আপনারা চালাতে পারেন আমরা ডেসক্রিপশন বক্সে। এবং ফোন করার পরে আমরা তখন আমাদের নিয়মই হচ্ছে যে আপনি যেদিন আসতে চান আগের দিন অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে, একটু করে নিলে হতে পারে কি যেদিন আসতে চান আমরা রইলাম না অফিসে, আমাদের তো নানানবিধ কাজ। তো অ্যাপয়েন্টমেন্ট করলে আমরা তখন বলে দিই যে কী কী নিয়ে আসতে হবে, কি করতে হবে। তারপরে এলে কথাবার্তা হয়। তখন প্রচুর ছেলেরা আছে, লিগাল পুলিশ সব ওরা সামলায়, ওরা দেখে, কথাবার্তা হয়। মানে টোটালি যদি আমরা বলতে চাই এক লাইনে, তাহলে হচ্ছে যে ছেলেদের যে কোনো রকম লিগ্যাল এড, লিগাল শুধু না, আমি এটা বলতে চাই ছেলেদের লিগাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, মানে যে কোনো, অনেক সময় হয় না, হয় কি ডিএনএ টেস্ট করানোর দরকার হয়, বিভিন্ন রকম সমস্যা। তো তারপরে ছেলেদের যেটা সমস্যা আজকাল খুব আসে, মেয়েরা না খুব একটা আরোপ লাগিয়ে দিচ্ছেন ইম্পোর্টেন্ট, আমার ডিভোর্স চাই, সেই সমস্ত যে টেস্ট সব কিছু, সেই সমস্ত কিছুই আমরা আমাদের বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ আছে, সেই করানো সব কিছু আমরা করি। এই যে কথাটা তুমি বললে একটু আগে, এক্স্যাক্টলি, যে কোথাও কি মনে হয় যে আজকের দিনে এই যে একটা ওয়ার্ড বলে দিয়ে ইম্পর্টেন্ট বলে দেওয়া, না এটা এবং বলে দিয়ে সুপ্রিম কোর্টে যেহেতু এরকম একটা এসেছিল না, যে যদি এটা প্রমাণ করা যায় তাহলে কিন্তু ডিভোর্স পাওয়া সোজা হয়। এবং মেয়েরাও যে ফ্রিজিড হয় এটা নিয়ে কিন্তু ছেলেরা কথা বলেন না, কারণ আজও দেখ পুরুষ মানুষ এই জায়গাটায় কিন্তু স্ত্রীকেই সম্মানটা দিয়ে রেখেছেন। অনেক মেয়ে তো আছেন ফ্রিজিড, এবং এর মধ্যে কিন্তু কোনো লজ্জা বা অন্যায় নেই। হয়তো তার ছোটোবেলায় এমন কোনো ঘটনা ঘটেছিল, ট্রমার মধ্যে আছেন, কোনো বড় অসুখ হয়েছিল, যেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, যে সেই মেয়েটির হয়তো একটা বড় অসুখ হয়েছিল, আচ্ছা, বা এমনভাবে তিনি হয়তো মানে হয়েছিলেন, টর্চার্ড হয়েছিলেন, বা কোনো একটা লজ্জাজনক ঘটনা তার সঙ্গে ঘটেছিল, তাই জন্য তিনি হয়তো ফ্রিজিড হয়ে গেছেন, তিনি সেভাবে আর সাড়া দিতে পারেন না শারীরিক সম্পর্কের মধ্যে, তো কোনো লজ্জা নেই। কিন্তু সেটা তার বাড়ির লোকই জানে না, কারণ বাড়ির লোক তার দিকে নজরই দেননি সেভাবে, আর তিনিও কখনো লজ্জায় বলেননি, বিয়ের পরে সেটা জানা গেছে। কিন্তু তার স্বামী না চট করে তাকে এই ছোটোটা করতে চান না কারোর কাছে, মেয়েরা যেরকম চট করে ছেলেদেরকে বলে দেয়। আচ্ছা, তোমাকে আরেকটা আমরা জানতে চাইবো, যেটা যে তোমার সংগঠনে আসা পুরুষদের সবচেয়ে বড় কষ্টটা কোন জায়গা থেকে তোমার মনে হয়? এটা না দুরকম আছে। একটা হচ্ছে আমাদের সংগঠনে আসা পুরুষদের সবচেয়ে বেশি মামলা বা সবচেয়ে বেশি এটা কি, সেটা যেমন হচ্ছে মানে আগেকার যেটা 498-এ সেই মামলা বেশি সবচেয়ে, তারপরে ডিভি, তারপরে হচ্ছে খোরপোশের মামলা, তারপরে একটা বড় জিনিস হচ্ছে ছেলেরা বাচ্চাকে দেখতে পাচ্ছে না, এটা একটা খুব বড় কষ্টের জায়গা, হ্যাঁ ছেলেদের। তারপরে তো ফলস পক্সোটা খুব বেড়েছে এখন, ফলস রেপ কেস আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আর কিছু এখন দেখছি না লাস্ট কিছুদিন ধরে একটা ট্রেন্ড হয়েছে ফলস খুনের মামলা। আচ্ছা, মানে শাশুড়ি, শ্বশুর, বর, যা ভাসুর, যে আছে খুনের মামলায় ফাঁসিয়ে দিচ্ছে, মানে অ্যাটেম্প টু মার্ডার, খুনের মামলা বলবো না, অ্যাটেম্প টু মার্ডারের মামলায়। আর আরও কিছু কিছু আছে, সেগুলো অনেক মানে কি বলবো ক্রিটিক্যাল এখানে লিগাল বলে লাভ নেই। কিন্তু কষ্ট না একটা ছেলেদের খুব বেশি, যাদের এই বাচ্চাকে দেখতে পাচ্ছে না, এই কষ্টটা ছেলেদের খুব। আর ছেলেরা কিন্তু অনেকেই যারা আছেন তারা কিন্তু স্ত্রীকে ভালোবাসেন, এই যে স্ত্রী চলে গেছে সঙ্গে থাকতে পারছি না, এটা কিন্তু বহু ছেলের ভেতরে একটা কষ্ট। আবার ছেলেরা বাবা মাকেও ভালোবাসেন, মানে ওনারা চেয়েছিলেন মানে আমার কাছে তো যেই ক্লাসটা আসে সেটা একটা সাধারণ মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত,
বা মোটামুটি চাকরি বাকরি করেন, ভালো পড়াশোনা করেছেন, বাবাও ভালো চাকরি করতেন, মাও হয়তো স্কুলে পড়াতেন বা কোনো সরকারি চাকরি করতেন, একটা মোটামুটি যেটা হয় না যে একটা মোটামুটি উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ক্লাস, তারা কিন্তু চেয়েছিলেন একটা বিয়ে হবে, বউ নিয়ে থাকবো, বাচ্চা কাচ্চা হবে, একটা নর্মাল লাইফের স্বপ্ন মানুষ যেরকম দেখে, সেই স্বপ্নটা ভেঙে গিয়েছে। এরা কিন্তু বউকেও ভালোবাসতেন, বাবা মাকেও ভালোবাসেন, চেয়েছিলেন একটা নিটোল সুখী সংসার হবে। তো এই যে ভেঙে যাওয়াটা, বাচ্চাকে নিয়ে বউয়ে চলে যাওয়াটা, এইটা তাদেরকে খুব না ভেঙে দেয়, মানে তারা না মনের দিক থেকে খুব ভেঙে যান। আর আমরা সেইখানেই যে কাজটা করি, যে আসার পরেই ওই মেন্টাল স্ট্রেংথটা প্রথমে দেওয়ার চেষ্টা করি, যে আরে কিচ্ছু হয়নি, কী হয়েছে, কিছু হয়নি তো, এখান থেকে উঠে দাঁড়াতে হবে, আপনাকে লড়াই করতে হবে, সে ঠিক আছে গেছেন আর কি হবে, আমাদের হাতে তো কিছু নেই। কিন্তু আমরা বুঝি যে একটা পুরুষ মানুষ না, দেখুন বিয়ে, মেয়েরাও অনেকে যে বিয়ে ভাঙছে, মেয়েরা কি ভাবে যে বিয়ে ভাঙার জন্য তো আর কেউ বিয়ে করে না, অনেক মেয়েও তো আছেন, কোনো মেয়ে তো এমন নয় যে প্রতারিত হননি, বিয়ে ভেঙে যায়নি, তাদের দুঃখ হয়নি, এরকম তো না। তাদেরও কী হয় বলুন তো, অনেক মেয়েই তো চেয়েছিলেন যেটা ভালো সংসার করব কিছু, তাদেরও খারাপ যেমন লাগে তেমনি অনেক ছেলেরও খারাপ লাগে। কিন্তু যেই মেয়েরা ভেবেই এসেছেন এটা ব্যবসা, যে বিয়ের 3 মাস বাদে গিয়ে 40 লক্ষ টাকা চাইবো, কি 6 মাস বাদে গিয়ে শ্বশুর শাশুড়িকে অ্যাটেম্প টু মার্ডারে ফাঁসাবো, কি বরকে ফাঁসাবো, তাদের কিন্তু কোনো হেলদোল হয় না। তারা তো এটাই করে ভেবে এসেছেন যে এটা করব। তারা বুঝতে পারছেন না যে তারা একটা পরিবারকে ঠিক কোন মুখে ঠেলে দিয়ে গেলেন। তাদের কিচ্ছু আসে যায় না, কারণ তারা ভাবছেন এখান থেকে টাকাটা নিয়ে যাওয়ার পরে কী করে আরেকজনকে এভাবে ফাঁসাবো। একদম তাই। বা ফাঁসিয়ে এসেছেন, আরেকজনকে ফাঁসাচ্ছেন। বহু ছেলের কিন্তু এর মধ্যে ফেসেছেন এভাবে যে মেয়েটির আগে একটা বিয়ে হয়েছিল, তিনি জানেনও না, তারা সেদিনই এসেছিলেন, যে বিয়ে 6 মাস বাদে জানতে পেরেছেন মেয়েটির আরেকটি বিয়ে ছিল, সেখানে ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওরা বিয়ে করেছেন, এরা যায় না। আমি তো এদেরকে বকা দিই যে আপনারা কেন খোঁজখবর নেননি, বলতে দিদি আমরা ভাবতেই পারিনি এরকম। বহু মেয়ে এরকম আছেন, কিন্তু এর আগে 2টো বিয়ে করে ফেলেছেন, কোনো বিয়ে থেকে হয়তো ছেলে মেয়েও আছে, আবার ডিভোর্সও হয়নি, তারপরে আবার এইসব ম্যাট্রিমোনিয়াল সাইট হয়েছে না, সেখানে তো প্রোফাইল দিয়েছেন সিঙ্গেল বলে, এই ফেসবুক থেকে আলাপ, এই ম্যাট্রিমোনিয়াল সাইট, একদম, এটা তো সবথেকে একটা বড় ব্যাপার করছে মানুষের ভাবা যায় না। কিন্তু যেই মেয়েরা এগুলো ভেবেই এসেছেন যে টাকা নেব, ফাঁসিয়ে দেবো, এরকমভাবে করব, এটা করে গিয়েই আরেকটা বিয়ে করবো, তাদের কিন্তু সত্যিই কিছু আসছে যাচ্ছে না, যে তারা কিভাবে পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। তো তাদের জন্য এই যে এবং এটা বলি তাদের জন্যে, আজকে যেই মেয়েরা মানে ভালো আছেন, যেই মেয়েরা সংসার করতে চাইছেন বা করছেন বা কষ্ট করে নিজেদের লাইফটা চালাচ্ছেন, তাদের কিন্তু খুব বদনাম হতে হচ্ছে, এবং তারাও কিন্তু খারাপের তালিকায় চলে যাচ্ছেন। যেরকম 20% বা 10% ধর্ষক পুরুষের জন্য বলা হয় অল মেন আর রেপিস্ট, তেমনি আমি তো বারবার বলছি এই মেয়েদের জন্য বাকি মেয়েদেরকে কিন্তু শুনতে হবে সব মেয়ে খারাপ, তখন হয়ে যায়, তখন কিন্তু সবাইকে এটা শুনতে হয়, মেয়ে মাত্রই খারাপ, মেয়েরা পাজি। আজকাল এই যে জায়গাটা, তুমি এই যে কথাটা থেকে আমি দুটো পয়েন্টে আসছি। একটা হচ্ছে, প্রথমত দেখলাম যে একটা মা বাবা এবং ওয়াইফ দুজনেই চাইছে সুখের একটা সংসার তৈরি করতে, কখনো কখনো সেটা হচ্ছে অথবা হচ্ছে না। এই যে জায়গাটাতে হচ্ছে না, এখানে কখনো কখনো একটা ছেলে সে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, মা এদিকে চাইছে, এদিকে ওয়াইফ চাইছে, তো দুজনের প্রেসারে সেই মাঝখানে আমরা লাস্ট হয়তো একটা ঘটনাও দেখেছিলাম যে একজন আইপিএস অফিসার উনি সুইসাইড করেছিলেন। তো অতুল সুভাষ ঠিক বলবো না, মার বয়ে চাবে, অতুল সুভাষের তো ওয়াইফরাই এরকম টাকার, এখানে আমাদের কলকাতায় অতুল সুভাষের মতো ঘটনা আছে তো, বারাসাতে সুধাংশু দাস, সেম শ্বশুরবাড়ি থেকে কনস্ট্যান্ট টাকা চাওয়া হতো, সুইসাইড করলেন উনি। ওর মায়ের একটি মাত্র ছেলে, তার বাবা মারা গেছিলেন তার 3 মাস আগে। কি অবস্থা! এরকম প্রচার পায়নি অবশ্যই, কারণ তিনি ওরকম নোট লিখেও যাননি আর ভিডিও করে যাননি। তো এরকম ঘটনা তো প্রচুর ডেলি ঘটছে, যেটা তো আমরা দেখতেই পাই না কোনো জায়গাতে। মানে এই আজকে ফেসবুক ইনস্টাগ্রামে ওই ভদ্রলোক অতুল সুভাষ ওটা করলেন বলে আজকে শিখলো যে এরকম করে যাওয়া যায়, তাই এখন কিছু জানা যাচ্ছে। কিন্তু প্রত্যেক দিন অতুল সুভাষ ঘটছে, অনেক অতুল সুভাষ মানে বেঁচে আছেন এভাবে। এই যে আপনি আর আমি যখন এই পডকাস্টটা করছি, তখনও হয়তো কোনো অতুল সুভাষ ঘটছে, আর বহু অতুল সুভাষ এরকম জীবন মৃত হয়ে বেঁচে আছে। খুবই দুঃখজনক মানে। আর সবচেয়ে দুঃখজনক কি জানেন, আমাদের দেশের জুডিশিয়ারি। আজকেও দেখলাম একটা, যে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন ওয়াইফ যদি শেয়ার বাজারে টাকা খাটিয়ে লস করেন, সেই লসের দায় শোধ করতে হবে স্বামীকে। আমি বুঝতে পারি না আমাদের জুডিশিয়ারি, এক তো মেয়েদের কোনোদিনও মানুষই হতে দিলেন না, মানে এতই তারা ভালো খিলল, তার ক্ষতির দায়ও দিতে হবে স্বামীকে। সুপ্রিম কোর্ট এমন অদ্ভুত অদ্ভুত রায় দেন মাঝে মাঝে, সেদিন মেনটেনেন্স দিয়ে একটা দিয়েছেন, মানে অদ্ভুত। আমার মনে হয় যে ওনারা মেয়েদেরকে মানুষ হতেই দিতে চান না, এবং তার জন্য মেয়েদের সবার আগে প্রতিবাদ করা উচিত। আচ্ছা, এই যে তুমি কথাটা বললে মেয়েদের মানুষ হতে দিতে চাইছেন না, আজকাল কলকাতাতে কলকাতা কেন, আমরা অনেক মানে এই মেট্রো সিটি যেটা বলা যায়, সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে ধরে নাও কিছু মেয়েদের মধ্যে একটা ট্রেন্ড এসে গেছে যে আমি একটা শর্ট ড্রেস পরবো,
আমি একটু একটা বেশ মাঝখানের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, না নাচ না, আমি বলছি যে একটা বেশ সিগারেট খাচ্ছি বা একটা স্মোকিং করছি। না, আমি এবার একটা কথা বলি, এখানে কি হচ্ছে ধরুন যে আমরা না এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাটা ভুলে যাচ্ছি। না, তার পিছনে অনেক কারণ আছে। কারণ আমাদের দেশে সেলিব্রিটি তাদেরই মনে করা হয় যারা এরকম ধরনের জামা কাপড় পরেন, যারা এরকমভাবে লাইফ লিড করেন। দেখবেন আমাদের যে নাইটে পার্টি করছে কন্টিনিউয়াস, বলিউডের পার্টিতে সব জায়গায় সেই সব নায়িকাদের সারাক্ষণ ফোকাস করা হচ্ছে যারা এরকম ধরনের জামা কাপড় পরে পার্টিতে ঢুকছেন। মানে আমি ভাবি এরা পাপারাজ্জিরা অল টাইম চলছে। আচ্ছা, এই ছবিগুলো যখন বাজারে আসছে, এই এক সংখ্যক মেয়ের মনে ধারণা জন্মে গেছে এটাই তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমাদের দেশে কি কখনো সায়েন্টিস্ট, ডক্টর, লয়ার যারা বড় বড় আছেন, মহিলা আমি বলছি, বা আরো বড় বড় প্রফেসর বা অন্য কিছু লেখিকা, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা, রাষ্ট্রপতি আমি ছেড়ে দিলাম, যারা বড় বড় সিইও কোম্পানি, তাদেরকে কখনো এরকমভাবে করেন? মানে জার্নালিস্টরা, যারা ফটোগ্রাফার, তারা কখনো এরকমভাবে করেন? মানে সব জায়গায় যে তারা যেখানে, তারাও তো অনেক পার্টিতে যান, তারাও তো অনেক জায়গায় যান, তাদেরকে এভাবে ক্যামেরাবন্দি করা হয়, তাদের ছবি দেখানো হয়? ন্যূনতম থেকে ন্যূনতম জামা কাপড় পরা নায়িকা, গায়িকা, তাদের ছবি তোলা হচ্ছে, দেখানো হচ্ছে, এবং মানুষের মনে, বিশেষ করে মেয়েদের মনে, অনেক মেয়েদের মনে ধারণা জন্মে যাচ্ছে ও তাহলে এটা করলে কিন্তু এই লাইমলাইট, অর্থাৎ এটা হচ্ছে আদর্শ। আমি নাম করব না, এমন এমন আছেন বম্বেতে, তারা মানে বিশেষ বিশেষ প্রাইভেট পার্টে কখনো কলাপাতা, কখনো খুঁড়ি লাগিয়ে লাগিয়ে ঘুরছেন, আর তার মিলিয়ন মিলিয়ন যখন ভিউ হয়, কারণ অবশ্যই মানুষের তো ভালো জিনিসের থেকে খারাপ জিনিসের নজর বেশি হয়, তখন এক শ্রেণীর মেয়েরা তো মনে করছেন যে ওইটা এম্পাওয়ারমেন্ট। আমরা এম্পাওয়ারমেন্টের ছবি বলতে ওইটা তুলে ধরছি মানুষের, মেয়েদের মনে। তা বহু মেয়ে ওটাকে এম্পাওয়ারমেন্ট ভাবছেন, তখন তারা ওটা করার চেষ্টা করছেন। আমরা তো এম্পাওয়ারমেন্টের চিত্র বলে আমাদের দেশের বিজ্ঞানী, আইনজীবী, ডাক্তার, প্রফেসর, মানে ইঞ্জিনিয়ার মহিলা, যারা যারা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, দেশকে মানে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছেন, তাদেরকে তুলে ধরছি না। তো তাদেরকে যদি তুলে ধরতাম তাহলে এম্পাওয়ারমেন্টের চিত্র ওইটা হতো। আমাদের বুঝতে হবে যে আমরা কি দিচ্ছি। ইভেন টলিউডেরও আমরা যখন ছবি তুলে ধরছি, আমাদের যারা মেয়েরা এইটা দেখতে চান, তারা ওটা থেকে ভাবছেন ও বাবা এটাই তো এম্পাওয়ারমেন্ট, তুমি যত কম জামা কাপড় পরবে তাহলে সেটা এম্পাওয়ারমেন্ট। মদ খাবে, ইভেন আমাদের ওয়েব সিরিজগুলো তো তখন দেখানো হয় যে মেয়েরা অবাধে গালাগাল করছেন, তাহলে সেটাকে এম্পাওয়ারমেন্ট বলে করা হয়, মনে করা হয় মাই লাইফ মাই চয়েস, শি ইজ আর এম্পাওয়ার্ড ওম্যান। তাহলে তখন তো তুমি ওই চিত্রটা করতে চাইছো। কিন্তু তুমি তো আরও তো সমাজে, আমাদের বাংলাতেও তো আছেন বহু মহিলা, ভালো ভালো আইনজীবী আছেন, ডাক্তার আছেন, মানে ইঞ্জিনিয়ার আছেন, লেখিকা আছেন, ইভেন পলিটিশিয়ানরাও আছেন অনেক, যারা কাজ করছেন নিজেদের কাজটা। কই তাদেরকে তো এম্পাওয়ার্ড ওম্যান বলে এভাবে চিহ্নিত করতে দেখছি না। এই এম্পাওয়ারমেন্ট এইটা হতে গিয়ে কোথাও মনে হয় যে মানুষ, এই যে মহিলা যারা রয়েছেন, এরা পুরুষের সমকক্ষ হওয়ার একটা অদ্ভুত দৌড়ে মারছেন। পুরুষের সমকক্ষ তো মহিলারা, অনেক মহিলাই আছেন। সমকক্ষ হওয়া কাকে বলে? মেধায়, বুদ্ধিতে, ইন্টেলিজেন্সে সমকক্ষ হওয়া, এইটা সেটাকে সমকক্ষ হওয়া বলে নাকি? আমি সিগারেটে ধোঁয়া ওড়ালাম তাহলে পুরুষের সমকক্ষ? এটাই তো দেখার একটা ব্যাপার। আমি মদের গ্লাস নিলাম তাহলে সমকক্ষ? আজকে আমাদের চিত্রটাই ভুল হলো। আমি বারবার বলেছিলাম আমাদের চিত্রটাই ভুল, কারণ আমরা সেই ভুলটাই শেখালাম মানুষকে। আমরা ভুল শেখালাম। আমরা এমন এমন মহিলাদেরকে নিয়ে এলাম ক্যামেরার সামনে, তাদেরকে আমরা সেলিব্রিটি বললাম। সেলিব্রিটি কাকে বলে? যার কাজ সেলিব্রেশনের উপযুক্ত। এরা কি কাজ করেছেন যে সেলিব্রেশনের উপযুক্ত কাজ? আমরা ইভেন আমাদের সব প্রোগ্রামও দেখবে সেলিব্রিটি বলে কাদের নিয়ে যাওয়া হয়। ইভেন আমাদের টিভি চ্যানেলের সব প্রোগ্রামও সেলিব্রিটি বলে কারা আসেন? যখন আমাদের যে পুজোর আগে যখন সেলিব্রিটি বলে টিভি চ্যানেলের প্রোগ্রাম হয়, কোথাও দেখেছো আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে লেখিকা হয়তো কদাচিৎ একজন আসেন, এদের নিতে দেখেছো কখনো? কেউ চেনেন তাদেরকে? সব আলো করে আছেন শুধু সিরিয়ালের নায়িকারা, সিনেমার নায়িকারা। রাইট। তারা কি করেছেন সমাজের জন্য আমি জানতে চাই। সারাক্ষণ মেয়ে কি কথাবার্তা, সাজানো কথাবার্তা, কথা বলতে যেন তাদের কষ্ট হয়, তারা এমন করে কথা বলেন, এবং একটা মেয়ে কি ভাষায় তারা কথা বলেন। কি করেছেন তারা সমাজের জন্য? আমার খুব জানতে ইচ্ছে করে। তো কি করেন সমাজের জন্য? কিছু করেছেন? কুটোনেরে দুটো আজ পর্যন্ত? তোমার এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাই একটা, আমি সত্যি কথা বলি, আমি কাউকে কারণ আমি কাউর থেকে আজ পর্যন্ত 5 পয়সা নিয়ে কোনো কাজ করিনি, আর আমি কোনো সুবিধাও কাউর থেকে নিইনি। আমি সত্যি কথা বলি, তাই জন্য আমি বলতে পারি এই কথাগুলো। আমি জানতে চাই তারা সমাজের জন্য কী কাজ করেছেন, আর যে মানুষগুলো সমাজের জন্য কাজ করছেন তারা আড়ালেই রয়ে যায়। আজকে
অনেকেই বলে আমাকে, সেখানেও আমি গালাগাল খাই, কারণ আমার আবার দুরকম গালাগাল খাই। আমি একটা গালাগাল খাই, আমি নাকি নারী বিদ্বেষী। আই ওয়াজ নেভার নারী বিদ্বেষী। আজকেও আমি এম্পাওয়ার্ড ওমেনদের সবচেয়ে বেশি ভালোবাসি। আজ এটা কথাটা বলতে গিয়ে তোমাকে আমি বলি যে কিছুদিন আগেই তোমার একটা আমি দেখছিলাম কোনো একটা জায়গাতে, নেটেই বোধহয়, যে তুমি একটা নতুন একটা ইভেন্ট স্টার্ট করেছো গত বছর থেকে, যেটা হচ্ছে যে সেরা নারী, সমাজের সেরা নারী, রাইট? তো সেটা গত বছর করেছো, ফার্স্ট ইয়ার ছিল, এই বছরও হয়তো করবে। তো এই যে তোমার একটা নন্দিনীদি মানেই পুরুষদের সাপোর্ট করা, নন্দিনীদি মানেই ছেলেদের জন্য কথা বলবে, নন্দিনীদি মানেই ছেলেদের হয়ে কথা বলা, এবং বাট বেসিক্যালি নন্দিনীদি একজন নারী। তো এই যে জায়গা থেকে তুমি আবার নারীদের জন্য একটা সেরা নারী এটা উপস্থাপন করার চেষ্টা করছো, কি বার্তা দিতে চাইছো? এটাই বলতে চাইছি, এটাই বলতে এলাম। আমি আবার দুপাশে গালাগাল খাই। আচ্ছা, বলবে আমি নারী বিদ্বেষী, আমি কোনোদিন নারী বিদ্বেষী ছিলাম না। আমি সত্যিকারের এম্পাওয়ার্ড ওম্যানদের আজকেও প্রচণ্ড সম্মান করি, ভালোবাসি, এবং আমাকে কিন্তু একটা বিশাল সংখ্যক নারী অত্যন্ত ভালোবাসেন। আজকে সে বইমেলাতেই যাই বা যেখানেই যাই, তারা আমাকে দৌড়ে দৌড়ে আসেন, ছবি তোলেন, বলেন দিদি আপনার এটা শুনি ভীষণ ভালো লাগে। তার মধ্যে ইয়াং মেয়েও প্রচুর আছেন। আমি কোনোদিন নারী বিরোধী নই, কারণ আমাকেই বললাম যে পুরুষ এবং তাদের পরিবারের জন্য অসংখ্য নারীর সঙ্গে রোজ উঠা বসা করতে হয়। আমার মনে হয় সেই নারীরাই আমায় দেখতে পারেন না, আমার সত্যি কথাগুলো যাদের গায়ে গিয়ে লাগে, যারা ভাবেননি তাদের মুখোশটা কোনোদিনও খুলে যাবে, আজকে যাদের মুখোশ খুলে যায়। তো এই জন্যই সমাজের সেরা নারীতে আমরা হাত দিয়েছি, যে সমাজকে দেখাতে চাই সত্যিকারের এম্পাওয়ার্ড নারী কারা। এই যে সমাজে ভুল চিত্র এম্পাওয়ার্ড নারীর, এইটাই যেটা এতক্ষণ ধরে বললাম, সমাজে যে এম্পাওয়ার্ড নারীর ভুল চিত্র, যারা বলে বেড়াচ্ছেন মাই লাইফ মাই চয়েস, অথচ পুরুষ মানুষ মাই লাইফ মাই চয়েস বললে কি বলা হবে? পুরুষ মানুষ চরিত্রহীন। রাইট। কেন? তাহলে পুরুষ মানুষের বলার অধিকার নেই মাই লাইফ মাই চয়েস? যেটা নারী করতে পারেন সেটা পুরুষ করলেই তার চিত্র অন্যরকম হয়ে যায়। কিসের জন্যে? সব ক্ষেত্রে আমি দেখেছি। কেন? পুরুষ মানুষের সে স্বাধীনতা নেই। মেয়েরা যা খুশি করতে পারবেন, পুরুষ মানুষ করতে পারেন না। আমি সেই কারণে দেখাতে চাই কারা সত্যিকারের এম্পাওয়ার্ড ওম্যান, কারা সারাক্ষণ পেছনে থেকে চেষ্টা করে যাচ্ছেন সমাজের জন্যে। এবং আর তার সঙ্গে একটা ক্রাইটেরিয়া দেখি যে এরা কিন্তু প্রথম থেকে আমাদের এই আন্দোলনটাকে সাপোর্ট করে এসেছেন। সবাই সাপোর্ট করা মানে তো সামনে দাঁড়িয়ে মানে কি বলবো, গলা ফাটানো বা হাত তোলা নয়। তারা মানসিকভাবে হোক, পাশে থেকে হোক, আমাদের সব অনুষ্ঠানে এসে হোক, যে কোনোভাবে বলেছেন এইটার খুব দরকার, এটা করো, তার মানেই গলা ফাটাতে হবে আর আমার কাছে এসে রোজ বসতে হবে, এরকম নয়। এটা নিয়ে আমি অনেক কথা শুনছি, অনেকে আমায় গালাগাল করছেন আমি কেন এটা করব। তারা কেউ এটা ধরতেই পারছেন না যে আমরা কেন এই কাজটা করছি। আজকে সমাজের এইরকম 10টা এম্পাওয়ার্ড ওমেন যখন এসে এই পুরস্কারটা নিয়ে যান একটা পুরুষ অধিকার সংগঠন থেকে, তার মানে কি তখন তারাও আমাদের এই আন্দোলনটাকে স্বীকৃতি দেয়। একদমই তাই। কে বোঝাবেন তাদেরকে সব কথা? এক পাশে নারী বিদ্বেষী বলে গালাগাল নারীদের থেকে, আর এক পাশে বলছেন কেন আমি এই কাজটা করছি বলে পুরুষ অধিকার কর্মীরাই গালাগাল দিচ্ছেন সারাক্ষণ। ওনারা এটাই বুঝতে পারছেন না যে আজকে এম্পাওয়ার্ড ওমেন সত্যিই কারা, সমাজের কাছে এই চিত্রটা পরিষ্কার হওয়া দরকার, তবেই আন্দোলনটা আরও এগোবে। তবে এই রকম 20টা এম্পাওয়ার্ড ওমেন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কাজটাকেও তারা জানবেন, যখন আমাদের সঙ্গে আসবেন পুরস্কার নেবেন তখন তারা বুঝবেন যে এই আন্দোলনটা সত্যিকারের কি। আরও 5টা ভালো মানুষ আমাদের সঙ্গে জড়িত হবেন। এগুলো বুঝতে হবে, একটা আন্দোলন কাউকে বাদ দিয়ে নয়। আর আজকে নারীর অধিকারের আন্দোলনে যেমন বহু পুরুষ এসে জুটেছিলেন, তেমনি পুরুষ অধিকারের আন্দোলনে নারীদের গ্রহণ মানে এই নারীদেরকে নিয়ে আসা ভীষণ ভীষণ জরুরি। নারী না থাকলে আন্দোলন কিছুতেই সফল হবে না। কারণ একজন পুরুষ যখন মানে বিব্রত হন বা মামলায় ফাঁসেন, তার সঙ্গে অন্তত 3জন নারী ফাঁসেন। তার মা, তার বোন, অনেক ক্ষেত্রে তার স্ত্রী, অনেক ক্ষেত্রে তার মেয়ে, সবাই ফেঁসে যাচ্ছেন। কাজে নারীদের বাদ দিয়ে আন্দোলন কিছুতেই হবে না, এটা সবাইকে মাথায় ঢোকাতে হবে। নারীদের সামনে থাকতেই হবে, তবে না কিছু হবে। নারীরা যদি বলেন যে হ্যাঁ পুরুষ মানুষের আইন দরকার, সেটা ভীষণ জরুরি। মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ এই যে জায়গাটা, এখান থেকে যখন কোনো একটা মামলা বা কোনো একটা কেস হচ্ছে, তখন আমরা টোটালি হাজব্যান্ডের বা যে ভদ্রলোক রয়েছেন তারও যে একটা পরিবার আছে, তারও যে পরিবারের ওপর দিয়ে একটা ঝড় চলছে, এটা আমরা ভুলে যাচ্ছি। আমরা সম্পূর্ণভাবে কনসেন্ট্রেট ফোকাসড হয়ে যায় মানুষজন যে এই মেয়েটি কি পেলো বা পেলো না, মেয়েটির কি কষ্ট হচ্ছে, ছেলেটি পৃথিবীর নিয়ম। আসলে কি হয়েছে যে আমাদের ছেলে হয়েছে বলেই কি এটা পাপ, মানে এটা কি কোনোভাবে বলা যায়? নষ্ট। তো ভারতীয় সমাজ না এমনি মহিলা কেন্দ্রিক সিম্প্যাথিতে খুব বিভোর সবসময়। হলো কি, যখন থেকে সতীদাহ বাল্যবিবাহ রদ হওয়া শুরু হলো, তখন থেকে এগুলো যখন রদ হলো, মানে ওই যে মহিলাদের প্রতি সিম্প্যাথি শুরু হলো, হয়ে গেল যে মহিলারা সতী, মহিলারা দেবী, মহিলারা পূজিতা। কিন্তু সেই সতী মহিলাদের মধ্যেও যে আবার
মানে থাকতে পারেন একটু রাক্ষসী অন্য টাইপের মহিলা, এটা আমাদের মাথাতে আর ঢুকলো না। আমরা সেই এবং তারপর তখন থেকে একটা গেড়ে বসে গেল পুরুষতন্ত্র। আর এই পুরুষতন্ত্রতে মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে। পুরুষতন্ত্র একটা ধারণা, তার মধ্যে নো হোয়ার রিলেটেড উইথ পুরুষ অনলি। পুরুষতন্ত্র প্রতি বাড়িতে চিরকাল ঠাকুমা জেঠিমা কাকিমারা চালিয়ে এসেছেন। হ্যাঁ, পুরুষতন্ত্রের সঙ্গে পুরুষ যেমন আছেন, মহিলা প্রচুর আছেন। আজও সব অনেক বাড়ি আছে যেখানে শাশুড়ি দোর্দণ্ড প্রতাপ বউকে ঠিক করে দিচ্ছেন। এই যে সিরিয়ালগুলোতে দেখবে যে শাশুড়ি ঠিক করছে কী হবে, বউ একজন মানে স্বামী মারা গেছেন অল্প বয়সে, শাশুড়ি তাকে রঙিন শাড়িও পরতে দিচ্ছে না। এটা ওইদিকে বাড়ির পুরুষরা কিন্তু সহানুভূতিশীল, বলছে কেন পরবে না, সেখানে পুরুষতন্ত্র কে চালাচ্ছে? শাশুড়ি তো। তো এই আমাদের সমাজে না এই মহিলা কেন্দ্রিক সিম্প্যাথি সারাক্ষণ রইল এবং পুরুষকে সাজানো হলো যে পুরুষ ভিলেন। আর সেই সিম্প্যাথি বয়ে চলেছে আজও পর্যন্ত। কিছু হলেই সব সিম্প্যাথি মহিলাদের দিকে, পুরুষ খারাপ। কিন্তু ব্যাপারটা হতে হতে কি হলো না এইরকম, এবং এটা কিন্তু চলে আসছে চিরকাল। আমাদের দাদুদের আমলের দিকে তাকালেও দেখবো মহিলাদের তখন আইন ছিল না, কিন্তু বাড়ির ভেতরে কিন্তু এই জিনিস ছিল। এই যে তখন সব ছিলেন না ভিলেনরা, মহিলা ভিলেনরা, শশিকলাজি, ললিতা পাওয়ারজি, আমাদের এখানে ছায়াদেবী ছিলেন, বিনতা রায় ছিলেন, আরও অনেকে ছিলেন, সব নাম এখন মনে পড়ছে না। সিনেমা তো জীবনেরই প্রতিচ্ছবি। তো দজ্জাল মহিলা তখনও ছিলেন। আজ সেটা আইন, আর যা হয় আইন একদিকে যদি হেলে থাকে তার সুযোগ তো সবাই নেবে। আজকে যদি সব আইন পুরুষের হতো তাহলে পুরুষকে সুযোগ নিতেন না। একদম। আইন সবকিছু একদিকে, প্রকল্প একদিকে, সব মহিলারা। কোথাও থেকে তোমার কি এটা মনে হয় না যে পুরুষরা অতটাও কখনো, মানে পুরুষরা ভিলেন বা এই যে জায়গাটা আসছে, পুরুষরা কিন্তু অতটাও ভিলেন বা এই ধরনের মেন্টালিটি নেই। এবার দেখবেন আমাদের এখানে সিনেমায় আজীবন দেখানো হলো যে পুরুষ মানুষ রেপ করছে, মেয়েদের কাপড় খুলে নিচ্ছে। এখন হয়তো তবু একটু একটু সামান্য পরিবর্তন, কিন্তু মেয়েরাও যে মেয়েদের মধ্যে ধর্ষকামিতা নেই এটাকে ঠিক করে দিল না। নট অনলি ধর্ষকামিতা, এখান থেকে আমি যেটা বলতে চাইছি যে মেয়েদের মধ্যে মেয়েদের যে নিপীড়ন করার মানসিকতা, যে সাইকোলজিটা ব্যাকএন্ডে চলে, এবার সেটা কখনো এই যে শাশুড়ি নিপীড়ন করছে বহু হিন্দি সিনেমা, কিন্তু ওগুলো নিয়ে না কখনো ফোকাস করা হলো না, যেন ওটা ধরে নেওয়া হলো এটা হতেই পারে। কিন্তু পুরুষ মানুষকে অলওয়েজ একটা ভিলেন সাজাবার ব্যাপার রয়ে গেল। পুরুষ মানুষই এটা করে, পুরুষ মানুষ ওটা করে, কিন্তু কেন? এটা তো হওয়া উচিত ছিল না। রাইট। তো পুরুষ মানুষকে আজও একটা ভিলেন সাজাবার প্রবণতা চলে আসছে, এবং সেই জন্য এই যে আমাদের জুডিশিয়ারি থেকে এই যে আইনগুলো পাস হচ্ছে, ওই যে বলছি না নারীকে মানুষ হয়ে উঠতে দেওয়া হচ্ছে না। কিন্তু তখনই যদি আমাদের দেশে চিন্তা করা হতো যে একটা লিঙ্গ নিরপেক্ষ আইন, সবাইকে মানুষ ভাবা হতো, যদি নারী কখনো প্রোভাইডার হয়ে উঠতে পারলেন না, নারীর এটা লজ্জার বিষয়। নারীকে সবসময় প্রোটেক্টর খুঁজতে হলো, কখনো বাবা, কখনো ছেলে, কখনো ভাই, কখনো স্বামী। কেন নারী কেন আজও মাথা উঁচু করে বলতে পারেন না যে আমি প্রোভাইডার রে বাবা, আমিও পুরুষকে প্রোটেক্ট করতে পারি? এদিকে তো বলেন নারী সন্তান হয় বলে নাকি নারীর গায়ে অসীম বল, নারী নাকি দুর্গা। তাহলে কখনো প্রোটেক্টরের জন্য পুরুষকে খুঁজতে হয় কেন? এই ভাবনাগুলো আমাদের মনে গেঁথে দেয়া হয়েছে সর্বদা। এই যে আমরা যদি এর আরেকটা প্রশ্ন এই ক্ষেত্রে বলি, শহরে কিছু হলেই নারীর নিরাপত্তা নেই, কেমন? এই শহরে কিছুদিন আগে একজন মা শিশুকে মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছেন, কি না তার দ্বিতীয় স্বামীর সংসারে শিশুটি উৎপাত করছিল। বহু মা পরকীয়ায় বাধা হচ্ছে বলে বহু শিশুকে মেরে দিচ্ছেন। এ তো আকছার খবরে দেখা যাচ্ছে। মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। তখন আমরা এখনো একবারও বলি না শহরে শিশুর নিরাপত্তা নেই? এই কিছুদিন আগে পরপর কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা মানে মারা গেলেন শহরে, খুন করা হলো। কেউ বাড়ির কাজের লোক মারলেন, কেউ কেউ বলি শহরে বৃদ্ধ বৃদ্ধা নিরাপত্তা নেই। এই আমাদের অঞ্চলেই কিছুদিন আগে সেক্স র্যাকেট চলছিল, একটি ছেলেকে অসম্ভবভাবে ব্ল্যাকমেল করা হচ্ছিল, ছেলেটি বোধহয় তারপরে সেই ব্ল্যাকমেলিংয়ের চোটে সুইসাইড করলো। কই আমরা তো বলি না পুরুষের নিরাপত্তা নেই? একই পরকীয়ার ঘটনায় একটি যেই মেট্রোপলিটন বাইপাসের ওখানে যে মেয়েটিকে মারা হলো, শুনছিলাম নারী নিরাপত্তা নেই। তখন একই রকম ঘটনায় মানিকতলায় একটি বাচ্চা ছেলে তার মায়ের পরকীয়া জানতে পেরে মায়ের প্রেমিককে খুন করলো। তখন একবারও গলা উঠেছিল পুরুষের নিরাপত্তা নেই বলে? কেন উঠবে না? তাহলে কিছু হলেই শহরে নারীর নিরাপত্তা নেই। আমরা কখনো শুনি না যে মানুষের নিরাপত্তা নেই, কি শিশুর নেই, সিনিয়র সিটিজেনদের নেই, পুরুষের নেই। কেন? মানে তার মানে আমি এটাই বলতে চাই যে নারী কত অবলা এটা সারাক্ষণ প্রকাশ করেছে। নারীর নিরাপত্তা নেই সারাক্ষণ, মানে একটা স্ট্যাম্পড করে দেওয়া, একটা দাগ দিয়ে দেওয়া। কিন্তু চিরকাল অবজেক্ট হতে ভালোবেসেছেন, নারী সাবজেক্ট হতে চান না।
এই জন্য কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নেওয়া হয়েছে। কর্পোরেটে যে কোনো হ্যারাসমেন্ট হতে পারে, পুরুষ বা নারীর। কর্পোরেটে একজন নারীকে তার বস যদি ছেলের অসুখে ছুটি না দেন, সেটাও তো হ্যারাসমেন্ট। তখন আপনি কোথায় গিয়ে করবেন অভিযোগ? সেটা তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট নয়। নারী হতে চাইলেন অবজেক্ট, নারী নিজে বোঝালেন তার সঙ্গে সেক্সুয়ালি কিছু ছাড়া আর কিছু হয় না, তিনি মানুষই না, তিনি একটি যৌন সামগ্রী, তার সঙ্গে শুধু সেক্সুয়ালি কিছু হয়, তিনি অবজেক্ট, তিনি সাবজেক্ট হতে চাননি কোনো দিন। সেটা তো নারীর প্রতিবাদ করা উচিত ছিল সবার আগে পশে, যে POH হোক, প্রিভেনশন অফ হ্যারাসমেন্ট, তাহলে সবাই তার মধ্যে থাকতেন, পুরুষও থাকতেন, নারীও থাকতেন। আর আপনার মেয়ে বস আপনাকে যদি এরম হ্যারাস করতেন, আপনাকে যাতা গালাগালও করতে পারেন আপনার বস বা মেয়ে বসও, তখন আপনি কোথায় যাবেন? কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ আপনারা রাখেননি কিন্তু যাওয়ার জায়গা। আর নারীরা বিরাট নাচানাচি শুরু করলেন, পশ হয়েছে, বিশাখা কমিটি হয়েছে। কত বড় বোকা আপনারা! আমি বললে আমি খারাপ, আমি ভুল কথা বলেছি? আপনারা বলুন তো কেউ। আমি নারীর সম্মানের কথাই বলছি বারবার, আক্ষরিক অর্থে এম্পাওয়ার্ড হয়ে উঠুন। এই জন্যই আমি এই সমাজের সেরা নারী পুরস্কারটা শুরু করেছি, যে দেখুন সত্যিকারের এম্পাওয়ার্ড নারী কাকে বলে। তারা কিন্তু নিজেদের আলোয় আলোকিত, নিজেদের শর্তে বেঁচে আছেন, এবং তাদের কিন্তু লাগেনি কাউকে এই নিজেদের শর্তে বাঁচতে বা আজকে নিজের জীবনের ওই জায়গায় পৌঁছতে। আমায় গালাগাল দিয়ে কিছু হবে না, কোনো লাভ নেই আমায় গালাগাল দিয়ে। আমি সেই নারীদের সামনে আনতে চাইছি যারা নিজের শর্তে বেঁচে আছেন, কোনো কিছু ছাড়াই বেঁচে আছেন। তাদের পৌঁছবার জন্য একজন করে পুরুষ মানুষ লাগেনি। যেটা বলতে চাই যে সমাজের সেরা নারী 9 মার্চ নজরুল তীর্থতে আছে। এবার মানে অনেক খ্যাতনামা নারী পুরস্কার পাচ্ছেন, যাদের সবাইকে আপনারা চেনেন। চাইবো যে আপনারা সবাই আসুন এই অনুষ্ঠানটা দেখতে, আশা করি ভালো লাগবে। এবং সেই নারীদেরকেও দেখে যাবেন যে যারা কিছু ছাড়াই আজকে এখানে পৌঁছেছেন, নিজেদের গুণে, নিজেদের ক্ষমতায়, স্বীয় ক্ষমতায় আজকে এখানে পৌঁছেছেন যারা। তাহলে আজকে আমরা আমাদের সাথে নন্দিনী দিকে পেয়েছিলাম। নন্দিনী দি বেসিক্যালি আমরা জানি যে সবারই কাছে একটা ধারণা ছিল যে নন্দিনী দি মানেই হচ্ছেন পুরুষদের উপরে প্রোটেক্টর হিসেবে, পুরুষ অধিকার কর্মী। কিন্তু ওনার যে আজকে বলতে চাই নারীদের অসম্মান না করেই এখানে আমার মনে হয় তোমাকে একটু ঠিক করে দেওয়া দরকার। তুমি শুধু পুরুষ অধিকার কর্মী না, তুমি মানব অধিকার কর্মী। তাও ঠিক না, আমি পুরুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করি। আর ক্লিয়ার একটা কথা বলতে চাই, পুরুষ অধিকারের কাজ করা মানে কিন্তু নারী বিদ্বেষ নয় বা নারীদের অসম্মান করা নয়। ওকে, কখনো নয়। পুরুষ অধিকারের লড়াইয়ের উদ্দেশ্য সেটা হতেই পারে না, কোনো দিন হতে পারে না। নারী অধিকারের লড়াইয়ে কিন্তু এটাই সবচেয়ে বড় ফল্ট। তারা মনে করেছেন পুরুষ বিদ্বেষ হচ্ছে না ফেমিনিজমের লড়াই, এবং এই করতে গিয়ে তারা সব ছড়িয়ে ফেলেছেন। সব ছড়িয়ে ফেলেছেন তারা। নারী অধিকার বা যারা ফেমিনিজম নিয়ে কাজ করেন, বেশিরভাগ যারা সঠিক অর্থে ফেমিনিস্ট, তারা কখনো এটা করেননি। যারা এই যে মানে একটা সিউডো ফেমিনিস্ট, তারা প্রথমেই বলে আসছেন অল মেন আর রেপিস্ট, অল মেন আর ডগ, এবং তারা করতে চেয়েছেন সবার মধ্যে একটা পুরুষ বিদ্বেষ ছড়িয়ে দিতে। সেটা কোনো দিন হতে পারে না লড়াই। নারী অধিকারের লড়াইয়ে যারা এটা নিয়ে লড়তে চেয়েছেন, তারা সব ছড়িয়ে ফেলেছেন, এবং তারা সব কিছু ভুল বার্তা লোকের কাছে দিয়েছেন। কাজে সেটাই বলতে চাই, পুরুষ অধিকারের লড়াই মানে কিন্তু নারী বিদ্বেষ নয়, নারীকে অসম্মান করাও নয়। নারীকে সঙ্গে নিয়ে যাতে চলতে পারি এই লড়াইটাতে, তবেই সাফল্য আসবে। আর সেটাই আসল পুরুষ অধিকারের লড়াই। আর একজন সচেতন পুরুষ অধিকার কর্মীর সেটাই কাজ হওয়া উচিত। অসম্ভব সুন্দর। আজকের আমাদের এই পডকাস্টে আমরা নন্দিনীদিকে অন্যভাবে একটু দেখার চেষ্টা করলাম। নন্দিনীদির অল বেঙ্গল মেন্স ফোরাম এর থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আগামী 9 মার্চ রবিবার যে সন্ধে 5টা থেকে যে অনুষ্ঠানটি হতে চলেছে নজরুল তীর্থে নিউ টাউনে, তো সেটি অসম্ভব সাফল্যমণ্ডিত হোক এই কামনা আমার তরফ থেকে করব। আচ্ছা, আরেকটা কথা এখানে আপনাদের বলে দিই, যখন আপনি ডেকেইছেন, সুযোগ যখন এত বড় পেয়েছি, এই প্রথম বাংলায় একটি পুরুষদের জন্য লাইফস্টাইল ম্যাগাজিন আসতে চলেছে। যেরকম সানন্দা ছিল মেয়েদের জন্য, সেটা আমাদের পয়লা বৈশাখ প্রথম উদ্বোধন। এবছরে 3টে সংখ্যাই বেরোবে, তাই সেটাও এখানে জানিয়ে রাখলাম যে তাতে সবকিছু থাকবে। তার কিছু নাম কিছু ঠিক পার্বণ, পুরুষ পার্বণ সব থাকবে তাতে। হ্যাঁ, মানে পুরুষের ফ্যাশন, পুরুষের রান্না, পুরুষের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, বিজনেস, ইনভেস্টমেন্ট। মানে এখানেও আরেকটা নতুন আমরা বলতে পারি অন্য অ্যাঙ্গেলে, পুরুষের যে সফট কর্নারটাকে মেয়েলি বলে দাগিয়ে দেওয়া হতো, সেটাকে আরেকটু চ্যারিশ করা, আরেকটু নার্চার করা। মানে বিজনেসও থাকবে, ইনভেস্টমেন্টও থাকবে, ভ্রমণ থাকবে, খাওয়া দাওয়াও থাকবে, মেকআপও থাকবে, ফ্যাশনও থাকবে, ইভেন AI নিয়ে লেখা থাকবে, মানে এবং গল্প, কবিতা, সব কিছু থাকবে পুরুষ মানুষের। তাদের নিজস্ব একটা ম্যাগাজিন। লিগাল আলোচনা থাকবে, আপনার মানে স্বাস্থ্য নিয়ে আলোচনা থাকবে, মনস্তাত্ত্বিক আলোচনা থাকবে, সব থাকবে। খুব জানিয়ে দিলাম। তো সেটাও
তোমার এই যে আরেকটা উদ্যোগ, এই উদ্যোগও অসম্ভব সাফল্যমণ্ডিত হোক। অনেক ভালো ভালো লোক সঙ্গে আছেন সবাই। আমরা এটাই চেষ্টা করব, আমরা এটা প্রার্থনা করব পরম পিতার কাছে। তো খুব ভালো লাগলো আজকে আমাদের এই অনেক ঋদ্ধ হলাম, এটা একটা সবথেকে বড় ব্যাপার। আবারও নন্দিনীদিকে আমাদের এই পডকাস্টে ডাকার আমরা সুযোগ পাবো, কারণ নন্দিনীদি অফুরন্ত, ওনার কাছে যদি আমার তো পার্সোনালি নন্দিনীদিকে এত ভালো লাগে যে মানে যতই শুনি মনে হয় শুনতে থাকি। তো আপনাদেরও আরও 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 এপিসোডে আমরা ডাকবো বলে নন্দিনীদিকে ভাববো। তো এখনকার জন্য আপাতত আমরা এই পডকাস্টটি শেষ করলাম। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আপনারা প্রত্যেকে দেখুন, দেখতে থাকুন, শেয়ার করুন, আর প্রচুর প্রচুর মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, এটুকু আমি রিকোয়েস্ট করব। ধন্যবাদ।